প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আ আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে একটু মন খারাপ নিয়ে আলোচনাটা শুরু করছি। গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আজকেই মানে ঠিক তার পরের দিনই ঢাকা শহরে একজন সম্ভাব্য প্রার্থীর কে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। কারণ তার গুলি করা হয়েছে তার মাথায় এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। উনি লাইফ সাপোর্টে আছেন। তিনি হচ্ছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র মিস্টার শরীফ ওসমান হাদী। উনি তার দল, এটা কোনো দল না, এটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। এই ইনকলাব মঞ্চ, এদের কোনো প্রতীকও নেই। এই শরীফ ওসমান হাদী উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সেই অনুযায়ী উনি অলরেডি বিভিন্ন জায়গায় তার জনসংযোগ করছিলেন গত কয়েকদিন ধরেই। শরীফ ওসমান হাদী এই সময় খুবই পরিচিত একটা মুখ মানুষের কাছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে সবসময় আমরা সরব দেখতে পাই। শরীফ ওসমান হাদী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এখন তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেন। এবং ওনার যেটা সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটা আছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চে নানা ধরনের কর্মকাণ্ড কর্মসূচি ওনারা দেন এবং সেখানে অংশ নেন। এবং এই ডাকসু নির্বাচনে ওনাদের একজন প্রতিনিধিকে, যে প্যানেলটা বিজয়ী হয়েছে শিবিরের নেতৃত্বাধীন, সেই প্যানেলে ওনাদের দলের একজন ছিল, ওনাদের এই প্ল্যাটফর্মের একজন প্রার্থীও ছিল, তিনি পাশ করেছেন। শরীফ ওসমান হাদীকে আপনারা সবাই চিনেন, আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কও ছিল। বিভিন্ন টক শোতে আমরা যেতাম, একসঙ্গে দেখা হতো এবং আমি বলবো তার সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমরা মানে ও আমাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলতো, রসিকতা করতো, আমিও করতাম এবং আমি তাকে খুবই ভালো মানুষ হিসেবে জানি। অনেকে মনে করে যে সে খুব অ্যারোগ্যান্ট, ওর মধ্যে অ্যারোগেন্সি একটা ছিল, কিন্তু কথা যখন বলতো খুব তীব্র ভাষায় কাউকে আক্রমণ করতো এবং যত কিছুই বলুক আমার কাছে ভালো লাগতো এই কারণে যে শরীফ ওসমান হাদীর প্রত্যেকটা কথার পিছনে একটা লজিক থাকতো। সে লজিক দিয়ে কথা, আমি নিজে লজিকটা পছন্দ করি। আমি যে যতটুকু কথা বলি আমি আবেগপ্রবণ হয়ে যাই, বয়স হয়েছে একটু তো হই, কিন্তু তারপরেও আমি লজিকটা খুব পছন্দ করি। যে কথাটাই বলি যুক্তি দিয়ে বলার চেষ্টা করি এবং যদি কেউ যুক্তি দিয়ে আমার যুক্তিকে খণ্ডন করে আমি তার যুক্তিটাকে গ্রহণও করি। কারণ আমি মনে করি আপনি যা কিছুই করেন না কেন মানুষের লজিক্যাল হওয়া উচিত। আমি শরীফ ওসমান হাদীর মধ্যে সেই জিনিসটাই দেখতাম। অন্যান্য তার সময়ের এই যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো গত বছরের, সেই গণ আন্দোলন থেকে উঠে আসা যে ছাত্র নেতারা ছিল তাদের মধ্যে আমার কাছে শরীফ ওসমান হাদীকে সবচেয়ে অ্যারোগ্যান্ট এবং সবচেয়ে লজিক্যাল লোক হিসেবে মনে হইতো এবং তার পড়াশোনা ছিল, ভালো পড়াশোনা ছিল। শরীফ ওসমান হাদী হয়তো তার কথার মাধ্যমে, হয়তো তার শব্দ চয়নের মাধ্যমে, হয়তো তার সিদ্ধান্তের মাধ্যমে অনেককে আহত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। করারই কথা, উনি সেটা করেছেন। ওনার অনেক কাজ আমারও পছন্দ না, আমি ওনার অনেক সিদ্ধান্ত পছন্দ করি না, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই কাজটা কারা করেছে? একজন লোককে আপনি গুলি করতে পারেন না, সে যেই হোক না কেন। যদি আপনি মনে করেন যে তার কথাগুলি ঠিক না, তার বিরুদ্ধে আপনি আদালতে যান, মামলা করেন, তার সঙ্গে আপনি তর্ক করেন, তার সঙ্গে আপনি বসে তর্ক করেন। শরীফ ওসমান হাদী তো কাউকে চড় থাপ্পড় মারেনি, তাহলে তাকে আপনি গুলি করবেন কেন? বলা হচ্ছে ঘটনা আজকে দুপুর 2টার দিকে উনি জুমা নামাজ পড়ে ওই পল্টনের দিকে যাচ্ছিলেন, বিজয়নগরের দিকে, এই যে বক্স কালভারটা আছে সেখান থেকে যখন যাচ্ছিলেন তখন 3টা মোটরসাইকেল এসে তাকে গুলি করে দ্রুত চলে যায়। তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরা যায়নি বলে যে ধরা যাবে না আমি তা মনে করি না। আমি মনে করি আমাদের পুলিশ বিভাগ অত্যন্ত তৎপর যদি তারা হতে চায়। আপনার মাথায় রাখেন মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে যে এইটা কাজের মেয়েটা আয়শা নামের, মানে ছদ্মনাম কিনা জানি না, সে আয়শাকে কিন্তু 2 দিনের মাথায় ধরে ফেলেছিল। আয়শার কোনো ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, আয়শাকে কেউ দেখেনি, সবসময় বোরখা দিয়ে হিজাব পরে আসতো। তারপরে কিন্তু তাকে ধরতে কোনো সমস্যা হয়নি, পুলিশ চাইলে পারে। এখন ওসমান হাদীর খুনিরা ধরা পড়বে কিনা, আমি মনে করি পুলিশ চাইলে পারবে। এখন পুলিশ চাইবে কিনা, পুলিশকে চাইতে বলা হবে কিনা, এগুলো আমি জানি না, কিন্তু আমি এটাও মনে করি
ধরা পড়া উচিত। শরীফ ওসমান যদি কারো পাকা ধানে মই দিয়ে থাকে, যদি ধরলাম দিয়েছে, তো তাকে আপনি হত্যা করতে পারেন না। হত্যা কিন্তু আরেকটা হত্যাকে ইনভাইট করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। শরীফ ওসমান হাদির অনেক কথায়, অনেক কাজে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আহত বোধ করতে পারেন, কিন্তু তার জন্য তাকে আপনি এভাবে হত্যা করবেন, এটা ঠিক করেন না, কারণ এটা সমাজে একটা অস্থিরতা তৈরি করে। এখন কি হয়েছে দেখেন, অনেকে কিন্তু অনেকের দিকে কিন্তু সন্দেহের চোখ যাচ্ছে। দেখেন আজকে দেখলাম শরীফ ওসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে আরেকজন প্রার্থী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, খুবই হ্যাপি এক প্রার্থী। মির্জা আব্বাস আজকে হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। ওখানে যে উনি রোষের মুখে পড়েছেন, কেন? উনি তো দেখতে গিয়েছিলেন, ওনার প্রতি ক্ষোভ দেখানোর তো কোনো প্রয়োজন দেখি না আমি। উনি কি হত্যা করেছেন? তা তো করেননি। এই জন্যই বলি যে হত্যা কখনো কোনো একটা সুস্থ পরিবেশকে ইনভাইট করে না, কিন্তু সে ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তখন কিন্তু অস্থিরতা শুরু হয়। দেখুন, এটা অন্য একটা দিক দিয়ে চিন্তা করুন। যেদিন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, সেই দিনের পরের দিন থেকেই কিন্তু, পরের দিনই কিন্তু এই ঘটনাটা ঘটলো, মানে একজন প্রার্থীর উপর আক্রমণ হলো। আরো সামনে অনেকগুলি দিন বাকি আছে, আমরা এগুলো নিয়ে চিন্তিত। শরীফ ওসমান হাদিকে গত নভেম্বরে ও শরীফ ওসমান হাদি নিজে ফেসবুকে বলেছিলেন যে 30টারও বেশি হুমকি তার কাছে এসেছে, বিভিন্ন টেলিফোনে, তার উপর, তার ফ্যামিলির উপর এসেছে। এটা গত নভেম্বরের কথা। এই যে উনি কমপ্লেনটা করলেন, তখন সেই কমপ্লেনের পর কোনো ব্যবস্থা কি কেউ নিয়েছিল? কেউ তো নেয়নি। কেন নেয়নি? তখন যদি সেই ব্যবস্থাগুলি নেওয়া হতো, জানানো হতো, 30টা না হোক, একটা অন্তত যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো এইভাবে ঘটতো না। হুমকিগুলি আসে, হুমকিগুলি কেউ তোয়াক্কা করে না, পাত্তা দেয় না, সরকার কোনো ব্যবস্থা নেয় না। তখন কি হয়, যারা হুমকি দেয় তারা ভাবে আমরা যদি আরো বড় কিছু করি তবুও কেউ ব্যবস্থা নেবে না, তবুও আমরা পার পেয়ে যাব। এই যে পার পেয়ে যাওয়ার সম্ভাবনা, এটাই কিন্তু অপরাধকে ইনভাইট করে, অপরাধীদেরকে বেপরোয়া করে তোলে। আমরা জানি আমাদের প্রচুর অস্ত্র কিন্তু লুট হয়ে গিয়েছিল আন্দোলনের সময়, গত জুলাই আগস্টে। সেই লুট হওয়া অস্ত্রগুলো কয়টা উদ্ধার করতে পেরেছে সরকার? সরকারকে আমরা দেখেছি অস্ত্র উদ্ধারের চেয়ে তারা যেন আওয়ামী লীগকে দমন করার জন্য বেশি আগ্রহী ছিল। কোনোটাই তো হয়নি। অস্ত্র উদ্ধার হয়নি, আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে দমন করা তো সহজ না, কারণ এটা অনেক বড় দল। আপনি জোয়ারের পানিকে বাদ দিয়ে আটকাতে পারবেন না, আটকানো যায় না। আপনি সেটা করতে নেমেছেন, কিন্তু অস্ত্র উদ্ধারটা সহজ কাজ ছিল, করেননি। এখন সেই লুট হওয়া অস্ত্রগুলো কি ব্যবহার হবে না? এই তো হলো একটা। এই ব্যাপারে সরকারকে আমরা বলবো যে নির্বাচনে আরো 2 মাস বাকি আছে, আপনাদেরকে সতর্ক হতে হবে, না হলে কিন্তু বড় ঝামেলা হবে। আমরা দেখেছি এর মধ্যে অনেকে কিন্তু বিবৃতি দিয়েছেন, পলিটিক্যাল লিডাররা সবাই এই ঘটনার নিন্দা করেছেন এবং তারা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, অপরাধীদেরকে ধরার কথা বলেছেন। তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি তো এই দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা, উনি কি বলেছেন দেখেন। ওনার বক্তব্য, অনেক বক্তব্য দিয়েছেন, নিন্দা করেছেন এই ঘটনা, কিন্তু তার মধ্যে 2-3টা কথা বলেছেন, আমি ওই বাক্যগুলো আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, দেশ অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মানে উনি কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন এখানে। জামাতের আমির কি লিখেছেন, জামাতের আমির কি বলেছেন? উনি বলেছেন যে এই ঘটনা প্রমাণ করে যে সমাজে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, যে কথাটা একটু আগে আমি বললাম, এটাই প্রমাণ করে। এবং তিনি আরো বলেছেন যে এদেরকে, সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে হবে এবং এই পাকড়াও করার কাজে যদি কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বুলি একেবারে ফাঁকা বলে প্রমাণিত হবে। এখন দেখা যাক তারা কতটুকু শিথিলতা দেখায়। জামাত আমির আরো বলেছেন যে যদি এই কাজে কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বুলি একেবারে ফাঁকা বলে প্রমাণিত হবে। তো আমরা দেখতে চাই কতটুকু শিথিলতা তারা দেখায় অথবা কতটা কঠোরতা তারা দেখায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে আমরা এটাকে মনে করি চক্রান্তের অংশ, এটাকে এখনই বন্ধ করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেখুন, এই যে আহ্বান, সমস্ত দলমত নির্বিশেষে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন সবাই এই ঘটনা কিন্তু নিন্দা করেছেন।
এই ঘটনাকে নিন্দা না করে কোনো উপায় নাই, এটা করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। দেখুন সামনে নির্বাচন আছে, নির্বাচনটাই বড় কথা না, কিন্তু এই দেশকে আমরা কি এরকম যার হাতে যখন যাকে ইচ্ছা গুলি করে মেরে ফেলার অধিকার আমরা দিয়েছি? দেইনি। আমরা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি, আমি কেন, কত লোক হাঁটাহাঁটি করেন, কারণ কারো না কারোর সঙ্গে একটা কিছু নিয়ে ঝগড়া থাকতেই পারে, বিবাদ থাকতেই পারে, কারোর কথা কারো অপছন্দ হতেই পারে। এখন সেটাকে কেন্দ্র করে আপনি তাকে গুলি করে দিবেন? এরকম অনিয়ম কতদিন চলবে? এই জায়গা থেকে বাঁচার জন্য তো আমরা একটা সরকার বসিয়েছি, এটা তো সরকারের দায়িত্ব তাদেরকে থামানো। সরকার কয়জনকে থামাতে পেরেছে এ পর্যন্ত? সরকার থামাতে পারবে এরকম কোনো নমুনা কি দেখাতে পেরেছে? আমি তো দেখি না। তবে এত সব বিবৃতির মধ্যে, এত সব প্রস্তাব মধ্যে একটা বিবৃতি আমার কাছে খুব চোখে লেগেছে। এটা হলো ডাকসুর ভিপি সাদিক কায়েমি। এই ভদ্রলোক কি বলেছেন আর কি বলেন আমি বুঝতে পারিনি। আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা শুনুন ওনার কথা কিছু বুঝতে পারেন কিনা। উনি লিখেছেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে রক্ষা মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। ডাকসুর ভিপির কথাটা আমি বুঝিনি। আপনি কিসের অভ্যুত্থান করবেন ভাই? অভ্যুত্থান জিনিসটা কি? অভ্যুত্থান অর্থ বুঝেন? চাঁদাবাজ ও গ্যাংস্টারদেরকে আপনি সিটি থেকে মুক্ত করে দিবেন আপনারা, এই জন্য আপনারা অভ্যুত্থান করবেন? আপনি কে? মানে এই ভদ্রলোক, আমি এর সম্পর্কে না এই ডাকসু নির্বাচন আগে অনেক উচ্চ ধারণা ছিল আমার। ইদানিং তার কথাবার্তা এত এলোমেলো লাগে। আবার শুনছি ওনাকে নাকি জামাত ইসলাম মানে কি এমপি নমিনেশন দিচ্ছেন। আমার ওনার বক্তব্য কথাবার্তা এত এলোমেলো লাগে যে আমি বুঝে পাই না অভ্যুত্থানটা কি ভাই। যাই হোক, আমি ওনাকে বলবো আপনাদের মূল নেতা ডাক্তার শফিকুর রহমান, ওনাকে অনুসরণ করুন। পরিমিতি বোধ কাকে বলে শফিকুর রহমান সবার কাছে শিখুন। প্রিয় দর্শক, আমি বক্তব্য শেষ করবো এই বলে যে শরীফ ওসমান হাদি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন ফিরে আসেন, উনি ওনার মতো হয়েই ফিরে আসেন। ওনার অনেক কিছু আমার পছন্দ নয়, সেগুলো ওনার সঙ্গে আমি তর্ক করতে চাই। তর্ক করার জন্য আমার একজন জীবিত হাদি দরকার। আমি জীবিত হাদিকে চাই। যদি না পারি, যদি না পাই, এর জন্য আমি সরকারকে দায়ী করব। এই সরকারের অবহেলার জন্য আমরা হাদির মতো একজন প্রজ্ঞাবান, একজন লজিক্যাল এবং একজন নিবেদিত প্রাণ লোককে আমরা হারালাম। উনি ওনার আদর্শের কাছে কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। উনি যেটা বিশ্বাস করতেন সেটাই বলতেন। ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন প্রচন্ড রকম দেশপ্রেমিক। দেশপ্রেমিক অর্থে ভারতের ব্যাপারে, ভারতের আগ্রাসনবাদের বিরুদ্ধে ওনার কণ্ঠ ছিল উচ্চকিত। সেই উচ্চকিত কণ্ঠ কিন্তু দেশে একজন দরকার আছে। বাংলাদেশে যা শুরু হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে এই জুলাই জঙ্গি উত্থানের যে জঙ্গিরা, এই জঙ্গি নেতাদেরকে মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে। এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু খুব কাদের উপর, এক বাক্যে উত্তর দেবেন সবাই, সেই তথাকথিত মেটিকুলাস অভ্যুত্থানের যারা ডিজাইনার, যারা জুলাই জঙ্গি, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছে তারা, এবং তারা ম্যাক্সিমাম জুলাই জঙ্গি। এই জুলাই জঙ্গিদেরকে কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে? আজকে প্রথম সারির একজন জুলাই জঙ্গিকে গুলি করা হয়েছে। অনেক অভিযোগ আসতেছে, অনেকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কোন জঙ্গিকে গুলি করা হয়েছে নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন। উসমান হাদি। ইনকিলাব মঞ্চের উসমান হাদির সব থেকে বড় পরিচয় একজন উগ্র, একজন অশ্লীল, একজন অশ্রাব্য ভাষার মানসিকতার ব্যক্তি, যার মুখ দিয়ে সবসময় অশ্লীল কথা বের হয়। বাংলাদেশের রাজনীতিতে জুলাই জঙ্গি উত্থান পরবর্তী যে অশ্লীল অশ্রাব্য ভাষার যে প্রচলন সেটা ঘটিয়েছে এই হাদি, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সবসময় অশ্লীল অশ্রাব্য ভাষায় আক্রমণ করা, রাতভর আওয়ামী লীগকে পাহারা দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে, লিগ ধর, লিগ পেটা করে এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, এগুলাকে নিয়ে সবসময় কথা বলা, পোলাদের সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে, এ ধরনের কথা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে, এগুলা একমাত্র উসমান হাদির ক্ষেত্রে সম্ভব হয়েছে। এবং উসমান হাদি চরম লেভেলের একটা উগ্রপন্থী ছেলে। এ সব সময় মনে হয় মানসিক রোগী, সব সময় উত্তপ্ত থাকতো, স্বাভাবিকভাবে কোনোভাবে সে কথা বলতে পারতো না। এই উসমান হাদিকে আজকে গুলি করেছে। উসমান হাদি যার সাথে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে সে সরাসরি বলেছে গুলি করেছে বিএনপি, এই গুলি করেছে মির্জা আব্বাসের লোকজন। কারণ হাদি ঢাকা 8 আসনে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে, যেটা মির্জা আব্বাসের আসন। আমাদের ভাইরা অপরাধী স্বতন্ত্র নির্বাচন করা নির্বাচন অংশ না। বাচ্চা একশোয়ারের বাচ্চা বিএনপি করো, তোর বিএনপি কয়জন টিকে সেটা অন্য দেখো। তোর বিএনপি কয়জন টিকে, তোর বিএনপির সাথে খেলা হবে, লাস্ট তোর বিএনপির সাথে খেলা হবে।
এখন পুলিশের সামনে দুইটা ক্লু থাকতে পারে। মির্জা আব্বাস কি হাদিকে গুলি করিয়েছে? বিএনপি কি হাদিকে গুলি করিয়ে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, নাকি জামায়াত ইসলাম তারা নিজেরা ষড়যন্ত্র করে হাদিকে হত্যার মধ্য দিয়ে বিএনপিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে? দুইটা খেলা হতে পারে, কিন্তু জামাত এবং বিএনপি উভয় দোষ দিচ্ছে এই কাজটা করেছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ হাদিকে গুলি করে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে চায়। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না একমাত্র জামায়াত ইসলাম, সেক্ষেত্রে জামাত হাদিকে গুলি করে না এর নিশ্চয়তা কে দেবে? সে জুলাই জঙ্গি উত্থানের সময় যে ষড়যন্ত্রকারীরা জামাতের হয়ে কথা বলেছিল, জামাতের হয়ে স্নাইপার দিয়ে আক্রমণ করেছিল সাধারণ মানুষের উপর, সেই স্নাইপারের এক সাবেক পুলিশ সদস্য, এক জঙ্গি, সে কিন্তু ঘোষণাই দিয়েছিল গত কয়েকদিন পূর্বে ব্যারিস্টার ফুয়াদকে মারা হয়েছে, নেক্সট লক্ষ্যবস্তু হাদি। মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম, হাদিকে মারলে কি হবে? ও কি আর মারির ভয় পায়? আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। সে কিন্তু জামাতের পাপেট। এবং সব থেকে উদ্বেগের বিষয়, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাকসুর ভিপি সাদেক কায়েম ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে, অর্থাৎ জামাতের হয়ে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবে। ঢাকা 8 আসনে ইনকিলাব মঞ্চের হাদি সে স্বতন্ত্র প্রার্থী, সেখানে আবার মির্জা আব্বাস সাহেব আছে। এখন জামাতের পরিকল্পনা এটা হতে পারে না যে মির্জা আব্বাস তো অনেক প্রভাবশালী প্রার্থী এবং সেই আসনে মির্জা আব্বাস খুব ভালোভাবে জানে হাদির মতো ছেলে 200 ভোট পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো মির্জা আব্বাস কোনোভাবেই হাদিকে আক্রমণ করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। জামাত এখানে খেলাটা খেলছে ভাবে। সাদেক কায়েম ঢাকা 8 আসনে জামাতের প্রার্থী, সাদেক কায়েমকে বের করে নিয়ে আসতে হলে অবশ্যই মির্জা আব্বাসকে মোকাবেলা করতে হবে। এখন মির্জা আব্বাসকে যদি রাজনৈতিকভাবে হারিয়ে দেওয়া যায় ষড়যন্ত্রের মধ্য দিয়ে, সেক্ষেত্রে সাদেক কায়েম দ্রুত বের হয়ে আসবে। মির্জা আব্বাস যদি সাধারণ মানুষের চোখে ভিলেন হয়ে যায়, সেক্ষেত্রে হাদির প্রতি যে একটা সিম্পেথি মানুষের কাজ করবে, সেই জায়গা থেকে তারা সাদেক কায়েমকে ভোট দেবে। এরকম একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে জামাত, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং সাদেক কায়েম ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেটা দেখে আর এটা সন্দেহ করার কোনো কারণ থাকে না। এটা মোটামুটি বুঝাই যায় যে এই কাজটা জামাত ঘটিয়েছে। উসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। চাঁদাবাজ ও গ্যাংস্টার অর্থাৎ নিঃসন্দেহে বিএনপিকে বুঝিয়েছে মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস একটা সময় গ্যাংস্টার ছিলেন, এখন এই মুহূর্তে চাঁদাবাজ। অর্থাৎ সাদেক কায়েম বলেছেন হাদিকে গুলি করা হলো। হাদিকে কে গুলি করলো একথা সে কিভাবে বলে? হাদিকে গুলি করা হলো মানে হাদিকে সে গুলি করিয়ে সেটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিল এবং মির্জা আব্বাসকে সরাসরি সে আক্রমণ করেছে। এখন মির্জা আব্বাস হাদিকে দেখতে গিয়েছিল হসপিটালে, সেখানে তাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, গালমন্দ করা হয়েছে, অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে। এদিকে জামাতের সাদা শকুন আমির সেও গিয়েছিল, তাকে সেখানে দেখার পর অনেকে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অসংখ্য বিষয় ভাই, বাংলাদেশে যা ঘটতেছে একের পর এক নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আবার মজাও পাচ্ছি। ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করা হয়েছে, সে মোটামুটি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে, তার ব্রেন অলরেডি ড্যামেজ হয়ে গেছে, গুলিটা সম্ভবত কানের পাশ দিয়ে ঢুকে গিয়েছে, ব্রেনে আঘাত করেছে সম্ভবত। এটা নিয়ে আরো একটা আপনাদেরকে প্রমাণ দিতে পারি, হাদিকে গুলি যে পরিকল্পিতভাবে করা হয়েছে সেটা খুদ প্রমাণ দিচ্ছে তাদেরই একজন জামাতের নেতা। তার কথা শুনেন। গুলিটা গলা দিয়ে ভিতরে গেছে, ওনাকে মাথায় গুলি করার কথা ছিল কিন্তু ওনার গুলিটা গালে নিচ দিয়ে গেছে। উনাকে মাথায় গুলি করার কথা ছিল, উনাকে মাথায় গুলি করার কথা ছিল, সে কিভাবে জানে? গুলিটা তো বডিতেও করতে পারতো। ভাইবেন এই ছেলেটা কিন্তু সরাসরি শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত, তাকে গুলি করতে হবে কোথায় সে কিভাবে জানে? তাকে মাথায় গুলি করা কথা ছিল, কিন্তু তাকে গুলি করেছে গলা দিয়ে মাথায় ঢুকে গেছে, এই কথা সে কিভাবে বলে? আসলে চোর কখনো চুরি করে সেটা লুকায় রাখতে পারে না, একটা সময় বের হয়ে যায়। এখন হাদির যে অবস্থা বর্তমানে, তার খুবই সংকটাপন্ন অবস্থা, তার মস্তিষ্ক অলরেডি ড্যামেজ হয়ে গেছে, সেখান থেকে আসলে সে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবে হাদির এই ঘটনাকে একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে নিতে হবে। যারা জুলাই জঙ্গিরা এখনো উঠতেছে আকাশে, তোমাদের প্রত্যেককেই কিন্তু লক্ষ্যবস্তু বানানো হবে। জামাত এমন একটা শক্তি, জামাত নিজেদের স্বার্থ উদ্ধার করতে সবকিছু এক বাক্যে বিসর্জন দিয়ে দেবে। একটা বার চিন্তা করবে না জামাত যে কে কাকে বিসর্জন দিচ্ছে, কাকে বলে দিতে হচ্ছে। নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হতে পারে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি গভীর। ইনকিলাব মঞ্চের হাদি গতকালকেও দেখলাম তাকে 50,000 টাকার একটা বান্ডিল কে জানি উপহার স্বরূপ দিয়ে গেল, অনেক ভালোভাবে প্রচারণা চালাচ্ছিল। এবং হাদি যে মির্জা আব্বাসের কাছে টিকতে পারবে না ধোপে, এটা মির্জা আব্বাস জানে, খোদ বিএনপি জানে। এই বিষয়টাকে ঘোলাটে করার জন্য জামাত গেমটা খেলে দিয়েছে বিএনপির উপর দোষ চাপিয়ে। জামাত বিএনপিকে দোষারোপ করছে হাদির গুলির জন্য, অথচ বিএনপির ছাত্র দলের এরা দোষ দিতেছে স্বৈরাচারের দোষর, ফেসিস্ট পলাতক দোষররা হাদিকে গুলি করেছে এটা। আরে হাদিকে তো হিসাবের খাতায় ধরে না। হাদি কে? হইজ হাদি। হাদির মতো একটা নর্দমার কীট পতঙ্গকে কি বাংলাদেশ আওয়ামী লীগ হিসাবের খাতায় ধরে? হিসাবের খাতায় ধরলে তো অনেক আগে খেয়ে ফেলে দিত। এগুলা বইলা লাভ নাই। বিএনপি যে দেউলিয়া, এবং হাদির সেই গুলি খাবার পর সেটা নিয়ে সারা বাংলাদেশে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কত বড় দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিএনপি, আপনারা বুঝতে পারছেন? হাদি গুলিবিদ্ধ হয়েছে, এটার দায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এটার দায় পুরোপুরি ইউনূসের প্রশাসনের দায়, এবং ইউনূস এটার সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এখানে বিএনপিকে কেন সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করতে হবে? বিএনপির দেউলিয়াত্ব ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা একবার চিন্তা করেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেবে নিঃসন্দেহে, এই কর্মসূচিতে স্লোগান দিয়ে কি করবে?
তাদের রাজনীতি কিন্তু ধ্বংস করে ফেলতেছে। মির্জা আব্বাসের রেপুটেশন কিন্তু গন। চিন্তা করতে পারেন, হাদি গুলিবিদ্ধ হয়েছে, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মিছিল করবে। নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম। বিএনপি বুঝতেই পারছে না তাদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে। আরে বিএনপি, এত দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটাইতে হয়? জুলাই জঙ্গিদের উপর আক্রমণ শুরু হয়েছে, এটা ধীরে ধীরে বাড়বে। নেক্সট লক্ষ্যবস্তু কে হয় সেটা দেখার জন্য আমাদের পাশে থাকুন।